মেয়ে খুব সুন্দর ঠাকুরের বাসন মাজে। কত সুন্দর করে মেজেছে। আমার থেকেও খুব ভালো আমার মেয়ে ঠাকুরের বাসন মাজে। কত সুন্দর মেজে দেখেছেন, পুরো চকচক চকচক করছে। এখনো মাজছে। আমার ঠাকুর ফাকুর সব পরিষ্কার হয়ে গেছে, আমি পুজো করবো। গুড ইভিনিং বন্ধুরা। এখন আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে আজকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি। অভি আজকে 8টার সময় বেরিয়ে গেছিলো। তারপরে আমি আর দুপুরবেলা রান্নাবান্না কিছু করিনি। তো আমি আর মলি ওই দুপুরবেলা একটু ম্যাগি খেয়েই রয়ে গেছিলাম, আর রাত্রিবেলা ভাত করবো। তো অভি আসার সময় এনেছিল সিঙ্গারা আর চা। সিঙ্গারাই সন্ধ্যাবেলা খেয়েছি। আমি বলেছিলাম মুড়ি আনতে, তো মুড়ি আনিনি, ভুলে গেছে হয়তো। যাই হোক, তো চা আর সিঙ্গারাই খেয়েছি সন্ধ্যাবেলা। তো এখন যাবো রান্না করতে। আর আজকে পুজোও করেছি আমি সন্ধ্যেবেলা। বলছি ওই ঘরে যাই, ও ঘরে মনি করছে, কেন ওই ঘরে টিভি দেখছে, ডিস্টার্ব হলে আবার ফ্যাঁকে করবো। আর সিঙ্গারার সাথে আর কি একটা এত সুন্দর চাটনি দিয়েছিল, চাটনিটা আমি না পুরো সাফ করে দিয়েছি। আর এটা সিঙ্গারার থোলাটা এখানে রেখে দিয়েছি, ডাস্টবিনে ফেলে দেবো। তো এখানে মলি ম্যাডাম পড়ছেন, যে ক্যামেরাটা অন করে দেখছি মলি ম্যাডাম। ওর এখন 4 দিন ছুটি আছে, আবার সোমবার দিন থেকে পরীক্ষা। সোমবার দিন বায়োলজি না, বায়োলজি। কারণ এখানে রান্না করতে যাবো, একটু বসি মলির সাথে। আর আমার আইব্রোগুলোর কি বাজে অবস্থা। ইচ্ছা করে আজকে বাড়াবো, এবারে আইব্রোগুলো মোটা করবো। আমার আইব্রো অনেক মোটা ছিল জানেন, কিন্তু এবারে এমন চেঁচে পুচে মায়ের চাচা পোচা মায়ের বাসা করে দিয়েছে না, যে আমার এতটা আইব্রো থাকে, এতখানি টানা থাকে। এই যে উঠছে একটু ছোটো ছোটো লোক দেখা যাচ্ছে না, জানি না, সেটা করে দিয়েছিল এইটুকুনি। মানে আইব্রোটা খালি এইটুকুনি, এখান থেকে আইব্রো থাকার কথা। কী আর বলবো, আমার কপালটাই খারাপ। সত্যি আমার কপালটা এত খারাপ না, মাঝে মাঝে নিজের ওপরই খারাপ মনে হয়। করুণা হয় যে তুই কেন এত বাজে কপাল নিয়ে এলি রে পৃথিবীতে। তো যাই হোক, তা আমাদের একটা বিয়ে বাড়ি করেছে, এটা হচ্ছে সুখবরের মধ্যে। অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পড়েছে আমাদের। হ্যাঁ, তাও আবার গ্রামে, মানে আমার মামার বাড়িতে, আমার বড় মামার নাতনি। তো তার জন্য এখন খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, প্রথমে যাওয়ার ঠিক মানে ভেবেছিলাম যাব না, কারণ প্রথম কথা গ্রাম, দ্বিতীয় কথা মলির পরীক্ষার ব্যাপার আছে। তারপর দেখি মলির পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, তো আমরা যদি যাইও, যেদিন যাবো সেদিনকেই প্যাক করার ইচ্ছা আছে। যদি না পারি তো নাইট স্টে করবো, ভোট মানে তারপর পরক্ষণে বেরোলে আমরা বেরিয়ে চলে আসবো। কারণ ওটা না গ্রামের, তো গ্রামের আমাদের মামার বাড়িটা দোতলা। হ্যাঁ, কিন্তু ওখানে শোয়ার একটু অসুবিধা হবে, কারণ মলি এখন বড় হয়ে গেছে। ছোটোবেলায় আমাদের ওখানে ব্যাপারটা আলাদা ছিল। আমাদের আসলে মামার বাড়িটা মাটির দোতলা বাড়ি হয়, ওরকম মাটির দোতলা বাড়ি। আমাদের মামার বাড়িটা বিশাল বড় বাড়ি ছিল আর কি। এখনও বড় বাড়ি আছে, কিন্তু ওই ভাই মানে ছোটো মামা বড়ো মামার ভাগাভাগি হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। আগে আমাদের মামার বাড়ির উঠোনটাতে ধানের কী বলে, গোলা, হ্যাঁ ধানের গোলা, মারুই না কী বেশ বলে একটা ভাষাটা, আমি ভুলে যাচ্ছি, মা বলতে পারে ভালো। হ্যাঁ, মানে এই ধান সেই জমায়েত রাখে, ওটাকে কি বলে? না, ধানের গোলা নয়। গ্রামের বাড়িতে না, যাদের একটু অবস্থা আর কি ভালো, বাড়িতে ওরকম ধানের মারুই মনে হয়, ভুলে যাচ্ছি আমি নামটা। তো যাই হোক, ওরকম ধানের ইয়ে থাকতো বড় বড়, দুটো থাকতো কোনটাতে। তো তারপরে লেবু গাছ ছিল। হ্যাঁ, খুব সুন্দর ছিল, দাদু যখন বেঁচে ছিল আর কি। আর আমাদের মহান্ত, তো মানে আমাদের ঠাকুর বাড়ির বংশ, আমাদের নিতাই গৌড়ের মামারা আর কি সেবা করে, নিতাই গৌড়ের সেবা করে। তার জন্য মহান্তটা আমাদের সেবা থেকে মহান্ত টাইটেলটা আমাদের পাওনা। আর আমাদের মামার বাড়িতে মানে সমস্ত কিছু ব্রাহ্মণের যেমন হয়, সমস্ত কিছু তেমনই। মানে পইতে যেমন ব্রাহ্মণদের নিয়ম করে পইতে হয়, সেরকমই আমাদেরও পইতে হয়। মানে মামার বাড়ি বলছি, সবার পইতে হয়। মানে ব্রাহ্মণরা যা হয়, ওরাও নিরামিষ খায়, এরাও নিরামিষ খায়। কিন্তু এখনকার যুগে আর কি যারা আছে আমার দাদারা, ওরা দেখুন মাছ মাংস একটু খায়, কিন্তু কোনো ওদের যেমন জ্যৈষ্ঠ মাসের উৎসব হয়, মহোৎসব বলে ওটাকে, আর ওরা চলতি হয় মৎস্য বলে। আর নবান্ন টবান্ন যখন হয়, তখন শিষ্য সেবা প্রচুর আসে, তো সবকটা বাড়িতেই মানে অনেক শিষ্য সেবক, তখন নিরামিষ, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ সব নিরামিষ আর কি। তো তখন বিশাল ব্যাপার একটা, যখন মৎস্যব হয় তখন একটা বিশাল ব্যাপার, মাংসাভোগ থেকে আরম্ভ করে প্রচুর হয়। এমনকি মায়াপুর থেকেও ওখানে লোক আসে। তো যাই হোক, সেখানেই যাবো। আর আমার দাদুর ওখানে খুব নাম মানে ওখান থেকে প্রায় সবাই, মানে গ্রামের তো সবাই চেনে বাদ দিন, আর এমনি অন্য জায়গা থেকেও
আমরা মদনমোহন ঠাকুরের বাড়িতে যাবো সবাই। আগে তো ব্যাপারটা অন্যরকম ছিল, আমাদের চারিদিকে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা দৌড়ে তখন ছোটোবেলায় যেতাম। আর এখন সব পাকা রাস্তা হয়ে গেছে, এখন বাস একদম বাড়ির দরজার সামনে যাচ্ছে, আলাদাই অন্যরকম ব্যাপার হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, ওরাই বা ওরকমভাবে থাকবে কেন। আগে তো হ্যাচাকের লাইটেও আমরা খুব মজা হতো, তখন হ্যাচাকের লাইটে থাকতাম, কিন্তু এখন আবার লাইট ফাইট সব ঘরে ঘরে বাথরুম, কারণ সবাই এখন তো দিনকাল পাল্টেই গেছে, পাল্টানো উচিত, কারণ সবাই বড় হচ্ছে, তো বাথরুম জল ফল সবই এখন সব ইটের বাড়ি হয়ে গেছে ম্যাক্সিমামই। আবার যারা একদম নিচু আর কি মানে গ্রামের ব্যাপারটা একটু চাপটা বেশি দেখে, নিচু জাত তাদের আবার বাড়িগুলো এত পরিষ্কার না গেলে, মানে এমনকি ওরা সব সিলভারের বাসন ব্যবহার করে, যারা একটু নিচু যায় তারা সিলভারের বাসনগুলো পুরো লুকোর মতো চকচক করে, এত পরিষ্কার। তো যাই হোক, ওখানে গিয়ে তো মামার বাড়িতে মামার নাতনি আর কি, বড় মামার নাতনি, ওর বিয়ে। তো আমাদের প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না, মানে ইচ্ছা ছিল না করছিল না টাইম, তাও অভি যাবে না, আমি আর মলি যাবো আর মা যাবে, কারণ অভি যাবে না এই কারণে, প্রথম কথা অভির কাজ আছে, দ্বিতীয় কথা আমাদের ছানাপোনাগুলোকে কে দেখবে, আর রইলো কী বলতে গেলাম, আর আমরা সোনা যা দাম, সোনা দিতে পারবো না, বলে লাভ নেই, সোনা টোনা দেবো না। প্রথমে ভেবেছিলাম একটা শাড়ি দেবো, তারপরে শুনলাম যে বেনারসিটা ওদের কেনা হয়নি, তো আমি বললাম তাহলে বেনারসিটা আমরাই দিয়ে দেবো। তো একটা বেনারসি আমি দেবো, মানে বিয়ের যে বেনারসিটা সেটা আমি দেবো বলেছি, ব্যাস এইটুকুনি এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে, এখন জানি না কী হবে। তো একদিকে মজাই হচ্ছে, আর একদিকে এটাও ভাবছি যে মলি আবার ওখানে জামা কাপড় ছাড়ারও খুব প্রবলেম, সবারই তখন তো বাড়িতে লোক আসবে না, মানে আমার দাদার শ্বশুরবাড়ির লোক সবাই আসবে, মাসি মেসে সবাই আসবে, আমার ছোটো আমারও চারটে মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা আসবে, ওই থাকার প্রবলেম বলেই আমার একটুখানি প্রবলেম হচ্ছে, যাবো কি যাবো না ওটা। মানে আমার দাদা তো বলছে অন্যান্য অনেক বাড়ি আমি বিয়ে করবো, গ্রামের ব্যাপার তো, তার আশেপাশে যেসব বাড়ি টাড়ি থাকে ওরা বলে দেয় আমার এতজন লোক থাকবে বা কিছু, কিন্তু নিজের বাড়িতে যেটা সুবিধা, অন্য বাড়িতে যেটা অসুবিধা না। তো যাই হোক, যদি যাইও আমি বলেই এসেছি, আমি হয়তো রাত্রিবেলা ব্যাক করবো, মাকেও বলে দিচ্ছি রাত্রিবেলা যদি পারি তো রাত্রিরে ব্যাক করে যাব, আর যদি একান্তই দেখছি না আসতে পারবো না, তাহলে আমরা পরের দিন ব্যাক করবো, দেখি এখন কী হয়। এই হচ্ছে ব্যাপার। মলির তো মজাই হচ্ছে, কারণ অনেক দিন পরে মলি একটা বিয়ে বাড়ি পেয়েছে, আমিও পেয়েছি অনেকদিন পরে একটা বিয়ে বাড়ি, ওই জন্যে দুজনেরই একটু মজা হচ্ছে, একটু আসবো বুঝবো, যদিও আমি মলির একটু লেহেঙ্গাটা পরা হবে। আবার বলছে কি, মলি বলছে ঠিক আছে মা, তাহলে ওর জন্য যখন নন্দর জন্য, ওর নাম হচ্ছে নন্দ, হ্যাঁ, তো নন্দর জন্য যখন কিনছো, বেনারসিটা কিনছো, তাহলে এক কাজ করবে, আমার জন্য একটা লেহেঙ্গা কিনে দেবে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, একটা দামি লেহেঙ্গা আছে, বাপি তাহলে বলবে যে আর কিছু যেতেই হবে না তোমাদের যাওয়ার আগে, বিয়ে বাড়ি যাওয়ার আগে যদি এত কেনাকাটি করো, তাহলে আর বিয়ে বাড়ি গিয়ে কাজ নেই, তোমাদের বাড়িতেই বিয়ে বাড়ি বানিয়ে নাও। হ্যাঁ, আমি আর বলিনি, আর রবিকার বলিনি লেহেঙ্গা ফেহেঙ্গার কথা, আবার রেগে রেগে যাবে, কাজই হয়ে যাবে। না বাবা দরকার নেই, আছে ওর লেহেঙ্গা, ভালো লেহেঙ্গা আছে, দরকার নেই। ভেলভেটের লেহেঙ্গা, একটা ভেলভেটের লেহেঙ্গা কিনে দিয়েছিলাম ওই ইয়েতে, শ্রীরাম মার্কেটের নিচেটায় না, ভেলভেটের লেহেঙ্গাগুলো এত সুন্দর, ওখান থেকে একবার ছোটোবেলায় লেহেঙ্গা কিনে দিয়েছিলাম, সেটা মানে তখনকার দিনে 2600 টাকা নিয়ে, যখনও ছোটো ছিল আর কি, অনেক বছরের কথা বলছি, ক্লাস 3-তে পড়ে, তখন একটা কিনে দিয়েছিলাম ভেলভেটের লেহেঙ্গা, ওটা 2600 টাকা তখন নিয়েছিল। তো এখন ওরটা কত নেবে ওর সাইজের সেটা ব্যাপার নয় কোনো, কিন্তু এখন আমার লেহেঙ্গা ফেহেঙ্গা পরে কোনো মানে পড়ে যাওয়ার তো কোনো জায়গা নেই, বিয়ে বাড়ি তো পরেই কম, আমার বাড়ি সবার বিয়ে হয়ে গেছে, আর কেউ বাকি নেই। আমার বড়দিক ভাইয়ের মেয়েটার বিয়ে বাকি আছে, এবং কবে বিয়ে করবে তার আমি তো জানি না, বড়দি ভাইয়ের মেয়ে আর ছেলের বিয়ে খালি বাকি, হ্যাঁ, আর একটা দিদির ছেলের বিয়ে বাকি, এই বিয়ে 3খানা বিয়ে বাকি, বাকি সবার বিয়ে হয়ে গেছে, এবার ওদের বিয়ে বাকি, এবার ওরা নিমন্ত্রণ করবে কি করবে না সেটাও তো একটা ব্যাপার আছে। আর আমার নজাটার ছেলের যে ছেলে, সে তো এখন অনেক ছোট, মানে মলির বিয়ের পর ওর বিয়ে হবে, সেটা এখন আর এখন কবে বিয়ে থাকা পড়বে, আর যে এখন বাইরের কোনো কেউ নিমন্ত্রণ যদি করে, হ্যাঁ, সেখানে তার লেহেঙ্গা পরে আর কী যাবে, তাই বাইরে চুড়িদার পরা, যদি লেহেঙ্গা পরে যায় তখনকার, তখন গ্রামে লেহেঙ্গা, দামি লেহেঙ্গা পরার কোনো যুক্তি আছে? আর ওখানে তো ধুলো বালি হ্যান ত্যান সব মাঠে অবশ্য গ্রামের লোকরা এখন আগের মতো নেই, এখন ওরা ভীষণ স্মার্ট, মানে আমাদের থেকেও ভীষণ স্মার্ট গ্রামের লোকরা। হ্যাঁ, মানে আমাদের এখানে যেমন বিয়ে বাড়িতে সব বিয়ে টিয়ে করে ওই ফুল টুল দিয়ে থাকে, এখন ওখানেও তাই, এখন আর ওই গ্রামের মতো ব্যাপার নেই, মানে আগেকার দিনের মতো কোনো ব্যাপার নেই। 3-3খানা প্যান্ডেল করেছে, তো শুনলাম, এটা শুনছি আর কি।
3 জায়গায় প্যান্ডেল, 3টে মাঠের মধ্যে প্যান্ডেল। 3টে মাঠ কোথায়? হ্যাঁ ওই যে সামনের দুটো আর একটা ওইদিকে রবীন দাদু যেখানে ধান ছাটাই হতো। হ্যাঁ ওইখানে নাকি বিয়ে হবে। এখানে অনেকটা দূরে হয়ে গেল ওটা বাড়ি থেকে, সামনেরটাতে করতে পারতে। ওখানে তো খালি মাঠ, মানে চারিদিকে ফাঁকা। মানে যদি ক্যামেরা আমি মানে ওখানে যদি ভিডিও করতে পারি তো আমি করবো। মানে এত সুন্দর। ওখানে একটা নৌকুড়ি বলে পুকুর আছে, পুকুরটার নামই নৌকুড়ি। তো ওইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মানে প্রথম কথা বুঝে যাচ্ছে, দ্বিতীয় কথা রাস্তাগুলো পুরো জলে মধ্যে চলে যাচ্ছে। ওই ঘাটটা এত বড়, এত সুন্দর ঘাটটা ছিল, ঘাটটা পর্যন্ত ভেঙে গেছে। কেউ সারাই করার কেউ নেই। আমরা ছোটোবেলায় নৌকুড়িতে চান করতাম। আর চক্রবর্তীদের পুকুরটা এখনও আছে। চক্রবর্তীদের পুকুরটা এখন ঘাটগুলোই নষ্ট হয়ে গেছে। পুকুরটা ভালো পুকুর, পরিষ্কার করে ওরা। তো চলুন এখন রান্না করবো। মা মনে হয় ফোন করছে। এই টাইমে মাছেরা কেউ ফোন করবে না, অভিতে চলে এসছে দেখি। হ্যাঁ তো চলুন মায়ের সাথে একটু কথা বলে নিই, ততক্ষণ করুন। আর রান্না আজকে করো ভাত আর ফুলকপি আলু পোস্ত। আর এটা হচ্ছে আমার বেলা রানী। এইটা আমি আদর করে ডাকি। কি ডাকি বেলু তোকে? রসগোল্লা, রসগোল্লা এদিকে এসো। রসগোল্লা, আমার রসগোল্লা কোনটা গো? আমার রসমালাই আর রসগোল্লা কোনটা? চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হলো, ওর নাম রসগোল্লা, তাই তো মা? হ্যাঁ রসগোল্লা কার নাম? আমার বেলু মায়ের নাম। এটা কে? দাও মিমু, দাও ফচ্চা ফচ্চা মিমু। এই মিমিটাকে না নিতে চলে এসেছিলো, নিতে এসেছিলো। মানে আমরা তো বিক্রি করবো ভেবেছিলাম, মানে এতগুলো রাখবো কী করে। এবার মিমিকে নিয়ে যাচ্ছি নিচে। তখন ওই বাড়িতে থাকি, মানে আমি শ্বশুর বাড়িতে থাকতাম। শ্বশুর বাড়ি বলতে কি, আমার হাজব্যান্ডই বাড়িতে তৈরি, মানে আমাদের পোর্শনটা আমার হাজব্যান্ডই তৈরি করেছে। তো আমার ওই বাড়িতে থাকতাম আর কি। তো এবার ওপর থেকে নিচে নিয়ে যাচ্ছি, নিতে এসছে মিমিকে। আর মিমি আমাকে তখন খুব ছোটো, তো মিমি আমাকে চাটতে চাটতে নামছে। মানে এই জায়গাটা এরমভাবে নিয়ে যাচ্ছি, আর মিমি আমার এই জায়গাটা চাটতে চাটতে সিঁড়ি দিয়ে নামছে। আর লোকটা ঘরে ঢোকেনি, লোকটা আমার সদর দরজা থেকে ভিতরের একটা, যদি আর একদিন যাই ওই বাড়িতে তাহলে দেখাবো। ভিতরের আর সদর দরজার মধ্যে একটুখানি প্যাসেজ আছে জুতো ফুতো রাখার জন্য। তো ওই দরজাটার ভিতরের দরজাটার ওখানটা দাঁড়িয়ে আছে, যেখানটা আমার ডাইনিং টেবিল থাকতো ওই দরজাটায় দাঁড়িয়ে আছে, নিয়ে দাঁড়িয়ে আছে। তো ও তো খুব খুশি। আর মিমি ছোটোবেলায় ভীষণ ছটপটে ছিল, মানে ভিডিও দেখেছিল, ভিডিও দেখে তারপর নিতে এসেছিলো ওকে। মিমি ভীষণ ছটপটে ছিল। আর ফর্সা প্রচুর ধবধবে ফর্সা, 3খানা বাচ্চা হয়েছে, তার মধ্যে প্রচণ্ড ফর্সা হয়েছিল। এই যে ছিচকাদুনিটা চলে এসছে। এবার নিয়ে মিমি গেছে। মিমিকে যেই কোলে নিয়েছে, আমাদের কাছে অতদিন থাকলো, আমরা 42 দিনের পর ওকে বিক্রি করার জন্য মানে নিতে এসেছিলো। তো আমাদের কাছে যতদিন থাকলো আমরা কিন্তু কিছু দেখতে পাইনি, পেটের ভিতর, পেটের তলায় কিছু আছে বা কিছু। লোকটা জাস্ট হাতে নিল, আমাকে দেখে বললো যে ওর পেটে একটা কি ছোট্ট মতো গোল মতো ফোলা আছে। আমি বললাম তাহলে? আমি জানি ও নিয়ে যাবে। আমি বললাম তাহলে? বলছে তাহলে তো আর আমি নিয়ে যেতে পারবো না। তাহলে আরেকটা যে মেয়ে আছে, তখন ছুটকি, 3টা মেয়ে হয়েছিল, ছুটকি, আর একটার নাম দিয়েছিলাম ঘন্টি, পুরো আমার ঘন্টুর মতো দেখতে হয়েছিল বলে ঘন্টি নাম দিয়েছিলাম, আর মিনি। এই 3জন হয়েছিল আর কি। তো ছুটকিকে তো নেবে না, কারণ ও প্রচণ্ড ছোটো হয়েছিল, ও বাঁচবে কি মরবে কোনো ঠিক ছিল না। আমিও দিতাম না, সত্যি কথা বলতে আমিও দেবো না ছুটকিকে। আর এবার রইল ঘন্টি। তো আমি ঘন্টিকে নিয়ে এলাম, নিয়ে এসে ঘন্টি এত মেয়েটা শান্ত ছিল না, এত নিরীহ ছিল মেয়েটা, আমার দিয়েও প্রচণ্ড আফসোস হয়েছে। বলছি তারপর নিয়ে গেল ও, তাহলে এটাকেই নিয়ে গেল। নিয়ে গিয়ে আমার তো কষ্ট হচ্ছে, দিয়ে ফেলেছি ওকে। এবার আমরা যার মারফত দিলাম আর কি, তাকে আমরা অনেকবার বলেছি যে একটুখানি ভিডিও পাঠাতে বলো না গো, কেমন আছে দেখবো। তো কিছুতেই ভিডিও পাঠানো না, জানেন, কিছুতেই না। শুধু আমাদের একটা খবর দিল খালি, বললো ওরা তো মানে এবার বাচ্চা যে বাড়িতে থাকে সেই বাড়ির সাথে তো যতই বাচ্চা হোক, ওরা তো বোঝে সব, ভালোবাসা মানে দুধ চাই কাকে করছে, ভালো হাতের বাসছে, সব ওরা বোঝে। হ্যাঁ, এই যে গালিব স্ট্রিটে বাচ্চাগুলোকে যে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখে, ওরা ভাবে যে আমাদের কখন খাঁচার মধ্যে কেউ এসে আমার কখন খাঁচার মধ্যে থেকে বার করবে। তাই জন্য যেই নেয় ওদেরকে, দেখবেন গালিব স্ট্রিটের ভিডিও যদি কোনো দিন দেখেন, আমরা গালিব স্ট্রিট থেকে যদিও কোনো দিন আমরা কিছু কিনিনি, ওখানের ভিডিও যদি কোনো দিন দেখেন তো বুঝতে পারবেন ওখানের কুকুরগুলো বেরিয়ে যেই বার করুক না কেন তার কোলে গিয়েই ঝাঁপিয়ে যাবে, কারণ তারা তো চায় আমাদের এই ছোট্ট খাঁচার থেকে কখন বার করবে। তো যাই হোক, তো ঘন্টির যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমরা তো ওইভাবে রাখতাম না, মানে আমরা খুব ভালোবাসি আর কি যে কোনো বাচ্চাই। তো যাই হোক, তো ও আমাদের খালি একটাই খবর দিল যে ও তো কিছু খাচ্ছিল না, তাই যারা নিয়েছিল
যে পরিবারটা, তারা কি করেছে, আমুলের দুধ খাইয়ে দিয়েছে। কিন্তু আমুলের দুধ খাওয়ানো তো এদের উচিত না। আর আমুলের যেই দুধ খাইয়েছে আর পেটটা গেছে নাকি ওর ছেড়ে, ব্যাস আমাকে এইটুকুনি খবর দিল, আর এক্সট্রা কোনো খবর দেয়নি। আমি তখন বুঝতে পারলাম বাচ্চাটা আর নেই। মানে আমার সেদিনকে এত কষ্ট লেগেছিলো, এতগুলো বাচ্চা রইল ওখানে আমার বেকার, মানে এটাই আমাদের লাস্ট ছিল, তাই না? এটা লাস্ট ছিল না, তারপরে তো রক্সির বাচ্চাগুলো 3খানা মেয়ে হয়ে গেল। তো যাই হোক, তার মধ্যে এই বেলু একটা, বেলু রক্সির যে বাচ্চাগুলো হলো তার মধ্যে বেলু মানে বেলা পিউ আর রোজি রক্সির বাচ্চা। আমি আর তারপরে আর একটা বাচ্চা না, দরকার নেই, আমার বাচ্চা আমার কাছেই থাক। ওরা আমরা তো ইচ্ছা করে করিনি কিছু, মিটিং ফিটিং আমরা ইচ্ছা করে করাম, নিজেদের মধ্যে হয়ে গেছে, আর থাক। আর সত্যি কথা বলতে কি, রক্সি এত কিউট, রক্সি আর অভিমানী বেশি কিউট, সবাই ভালো। চিনি তো একদম ছোট্ট, ওর তো কোনোদিনই কিছু ব্যাপার নেই করানোর। চিনি তো একদম নিরীহ বাচ্চা মেয়ে, ওর তো কোনোদিন কিছু করাবো না, তাই তো চিনু? তাই তো। ফটো তুলছি মা, ফটো তুলছি, এদিকে দেখো, এদিকে পোজ দাও, এই দেখো ক্যামেরা ফটো তো, হ্যাঁ দেখো পোজটা, বাবুলি। আচ্ছা ঠিক আছে নিয়ে ও। এবার আমার রক্সির বাচ্চাদের দেখার সত্যি ইচ্ছে ছিল, কিন্তু কি রক্সি এত ভুগেছে না, ওই জন্য আমি রক্সির কোনো কিছু রিস্ক নিইনি। কিন্তু ও নিজেরাই করে ফেলেছে, আর কিছু করার নেই, তাই জন্য বাচ্চাগুলোকে আমরাই রেখে দিয়েছি, 3টে বাচ্চা নেই সেই, আর সব কটা মেয়ে। আমি বলি লক্ষ্মী এসছে, থাক। তারপর ওই ফোনটিটাকে দিয়ে আমার খুব আফসোস হয়েছিল, বাঁচাতে পারলো না। আমরা যে কটা বাচ্চাই বিক্রি করেছি না, কেউ বাঁচাতে পারিনি, ওই ভয়ে একটা আমার কাজ করে। তারপর থেকে আর থাকবে, রাগ ওঠে প্রচণ্ড যখন এদের এত কিছু হতোই না, যদি ওই 5খানা বাচ্চাকে না রাখতো এরা, বাপ মেয়ে মিলে বললো লোক পাওয়া যাবে, নি 5খানা বাচ্চা রেখে দিলে জানেন। আর নিজেদের মধ্যেই করে ফেলছে, যেমন যা করা করি, কত আর গার্ড করবো। বিয়ে দেবে না, আমরাই নিজেরা করে নেবো। বাবা, কত চেষ্টা করেছি রক্সির বাচ্চা নষ্ট করানোর জন্য, কত চেষ্টা। রক্সিকে আমি ওপর নিচ করিয়েছি, যেখানে প্রেগনেন্সিতে ওপর নিচ করানোর কথাই নয়, বিছানা থেকে লাফ মারার কথা নয়। আমি ওকে সুইটির সময় সাথ দিয়েছিলাম, সুইটি যত দুবার বাচ্চা হয়েছে, কারণ আমাদের ইচ্ছাতে হয়েছে ওইটা, সাথ দিয়েছি। আর সুইটি খুব আনন্দ সহকারে স্বাদটা নিত। রক্সির সময় কিচ্ছু করিনি, ওপর নিচ করিয়েছি, সিঁড়ি দিয়ে রায়ের নাম দৌড় নিচ করিয়েছি। হ্যাঁ, এক্সরে করার কথা নয়, এদের এক্সরে করলে মানে ওই যে গরমটা, তাতে বাচ্চা নষ্ট হয়ে যায়, তাতেও কিচ্ছু হলো না। ওষুধ খাইয়েছি যাতে বাচ্চা নষ্ট হয়ে যায়, সেই ওষুধ খাইয়েছি ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে, কিচ্ছু হলো না। বললো ডাক্তার, আমরা শিওর হওয়ার জন্য যে কটা বাচ্চা আছে সেইটা, যে এক্সরে করতে এলো সে বললো যে ওদের তো ওই ইউএসজি ফিউএসজি হয় না, এক্সরে হয়, ইউএসজি করিনি আমরা, এক্সরে করি। ইউএসজি হয়তো হয় না তা না, হয়তো হয়। তো আমরা রক্সিকে নিয়ে কোথাও যাইনি, বাড়িতে ওই এক্সরে মেশিন নিয়ে এসেছিলো, এক্সরে মেশিনটা নিয়ে এসেছিলো, ওদের একটা এক্সরে মেশিন হয় বিশাল বড়, হ্যাঁ ওইটা বাড়িতে নিয়ে এসেছিলো। তো ওইখানে ধরা পড়লো 3টে বাচ্চা আছে। তো যে এক্সরে করলো সে বললো এই ডেতে অনেক সময় বাচ্চারা নষ্ট হয়ে যায়। বলতে নেই ঠাকুরের আশীর্বাদ, 3টে বাচ্চা একদম, 3টেই হলো, 3টেই একদম সুস্থ সবল হয়েছে, 3টেই কিউটের ডিব্বা হয়েছে। হ্যাঁ যাক, তোর মেয়ে যখন যত্ন সহকারে রাখবো, কি আর করবো, কত তো চেষ্টা করলাম, কিছু যখন হলো না, ঠাকুরেরই ইচ্ছা, এটা পৃথিবীর আলো দেখবেই আর আমার কাছেই থাকবে, আমার অন্ন ধ্বংস করবে, আমার জিনিসপত্র ছিঁড়বে। হ্যাঁ, এটা একদম ঠাকুরেরই ইচ্ছা। আর বেলাওয়া শুনছে না, মা যত ইচ্ছা করো, ছেড়ো কি আছে ছিঁড়বে, আর কি ছিঁড়বে বলো, কিছু ছিঁড়বে মিমু কিছু ছিঁড়বে? হ্যাঁ, তুমি কিছু ছিঁড়বে বাকি আছে? পামোচাগুলো পামোচা ছিঁড়বে মা, পামোচার দিকে তাকাচ্ছে, ছিঁড়বে না, প্রেস্টিজে পড়ে যাচ্ছে, জাজিম ফাজিম সব ছিঁড়ে। হ্যাঁ, তোষো কতদিন চলবে এই অত্যাচার মা আমার? হ্যাঁ, কবে বড় হবে মা আমার? হ্যাঁ, হবে না বলবো না, এগুলো বলবো না, প্রেস্টিজে লাগবে, এগুলো বলা যাবে না, এগুলো সব সিক্রেট কথা, তাই তো বেলু? হ্যাঁ, এগুলো বলা যাবে না, ওদের নিন্দা করা যাবে না। তবে আমার এগুলো হচ্ছে আদরের একদম, আমার হাতে দেখ একটা কি বলবো, হৃৎপিণ্ড হচ্ছি, আমার মাথাটা গেছে, আমার হার্টবিট, এগুলো একটা মানে সব কটা আমার প্রচণ্ড আদরে। একটা সময় মানে প্রচণ্ড রাগ হতো,
এখন এদেরকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বলি ভগবান আমাকে এদেরকে দিয়েছে, হ্যাঁ এটা আমার কপাল, মানে এটা আমার ভাগ্য যে এদেরকে আমি রাখতে পারছি ঠিকঠাক, হ্যাঁ এদেরকে ঠিকঠাক রাখতে পারছি, এটা আমার ভাগ্য। ভগবানের অশেষ কৃপা এতদিন, মানে সত্যিই তাই। মানে আমি কোনো সময় মুড অফ হলেও এরাই বোঝে, মানে আমার দুঃখ হলেও এরাই বোঝে, এরা আগে বোঝে। এটা আমি বিশাল ভগবানের কাছে কৃতজ্ঞ যে দিয়েছেন ভগবান এদেরকে আমার কাছে। আগে যদি এরা চলে যেত আমি তো একাই থাকতাম না। আর তো ঝড় ঝাপটা সমস্ত কিছু, মানে যেমন হয় সবার লাইফে কিছু না কিছু থাকে, আমার লাইফেও আছে। কী করে হ্যান্ডেল করতাম একা একা, মলি পড়া নিয়ে ব্যস্ত, আমি আস্তে আস্তে মানে পাগল হয়ে যেতাম, বসতাম আর জিততাম, এটা ছাড়া চিনি আগে বুঝে যায়, তাই তো চুলু আর যখনই আমার মুড অফ থাকে সুইটি এমন বুঝতে প্রচণ্ড হবে। আর পিউটা তো আমি বলি সুইটি এসছে পিউর মধ্যে। পিউ কী করে যখনই আমার মুডটা একটু অফ হয়ে যায় পিউ বলবে, পিউ এরমে আসবে এরমে ডাকবে আর মাথায় হাতগুলো অফ প্রথমে দুবার হাত ছড়িয়ে দিয়ে রেখে তারপরে মাথাটা ঠান্ডা হয়ে যায়, ওকে দেখে মাথাটা ঠান্ডা হয়ে যায়, তাই তো চিনো? এই একটা হিংসুটি চিংড়ি বুড়ি, এটা চিংড়ি মাছ, এটা চিংড়ি। পোজ দাও বাবা, ক্যামেরায় দেখ, এই দেখ ফটো তুলছি এ দূর তোমার ফটো রান্নাটা করি। তো ফুলকপি আলু পোস্ত করেছি একটু ঝোল করে, এই দিয়ে ঘি দিয়ে ভাত খাবো রাত্রিবেলা। তো ঠিক আছে, চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই ব্ল্যাকিকে খাওয়াচ্ছে, আর দুজনে মিলে পাহারা দিয়ে দাঁড়িয়ে গেছে, ওই ব্ল্যাকিকে খাওয়ানো। চলুন টাটা বাই, হ্যাঁ আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন।